রূপালী ঈশান গর্জে উঠে বলে উঠল, ওই মেয়েকে আমি কিছুতেই আমার বাড়ির পুত্রবধূ করতে পারবো না। যে মেয়ের বাবা মায়ের কোনো পরিচয় নেই, বছরের পর বছর ওই বাড়ির কাজ করে যাচ্ছে, তাকে পুত্রবধূ করলে আমাদের বাড়ির মান সম্মান থাকবে? একবার সেটা ভেবে দেখেছিস তুই? আর মানুষ দেখলে শুনলে কি বলবে? আমাদেরও একটা মতামত আছে নাকি? বাড়ির বড়কর্তা শাহাবুদ্দিন ও যেন এই কথাতে একমত। তিনি একটা কাজের মেয়েকে কিছুতেই নিজের ছেলের সাথে বিয়ে দিতে রাজি নন। শাহজাহান বাবা মায়ের কথা শুনে নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে। পুনরায় গম্ভীর কণ্ঠে বলে উঠে, কে কি বলবে তাতে আমার কিছু আসে যায় না মা। বাবা মা না থাকলে কি সে মানুষ নয়? হতে পারে সে ওই বাড়িতেই কাজ করে, কিন্তু সে তো মানুষ। একটা কথা কান খুলে শুনে রাখো সবাই, আমি বিয়ে করবই, ওই মেয়েকেই বিয়ে করব, এবং সেটা আজ হোক বা কাল। আমার বউ হবে সে, তার পরিচয় হবে সে আমার বউ। মেজর শাহজাহান ঈশানের বউ কথাটা যেন পুরো ডাইনিং রুমে ছড়িয়ে ছিটিয়ে পড়ল, যেন দেয়ালে এসে বারবার ধাক্কা খাচ্ছে। ডাইনিং রুমে উপস্থিত সকলের মুখে হাত চলে যায়। কেউ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে এই ছেলে একটা কাজের মেয়ের জন্য বাবা মায়ের মুখের উপর কথা বলছে। সবাই একজনের দিকে আরেকজন মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। চিৎকার চেঁচামেচি ফলে বাড়ির কিছু মেহমান সহ সবাই একসাথে জড়ো হয়েছে। উপর থেকে বিশালাকার ডাইনিং রুমে সিঁড়ি দিয়ে নামতে নামতে শেহজাদ বলতে থাকে, এখানে কি হচ্ছে আব্বু? সবাই এত চিৎকার করছো কেন? ভাইয়া কার বিয়ের কথা বলছে? কেউ যেন শাহজাদের কথার উত্তর দিতে পারছে না। সবাই যেন একটা ঘোরের মাঝে আছে। বাড়ির ছোট কর্তা সুনীল ঈশান নীরবতা ভেঙে বলে উঠল, সেটা তোমার ভাইকে জিজ্ঞেস করো, সে কার বিয়ের কথা বলছে। সে নাকি তোমার শ্বশুরবাড়ির কাজের মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছে। শেহজাদ এমন কথাতে কিছুটা শক খেল যে তার ভাই বিয়ে করতে চাচ্ছে। পরক্ষণে মুখে হাসির রেখা ফুটিয়ে বলে, বিয়ে করছে সেটা তো ভালো কথা চাচ্ছু, তবে চিল্লানোর কারণ কি? কোন কাজের লোক? ভাইয়া, কার কথা বলছো তুমি? রূপালী ঈশান এক প্রকার ছেলেকে ব্ল্যাকমেল করে বলে উঠল, তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস, আমি এই বাড়ি থেকে চলে যাব। ওই মেয়ে তোর যোগ্য নাকি আমাদের পরিবারের বউ হওয়ার যোগ্যতা আছে? শাহজাহান এতক্ষণ সব কথা শুনে থাকলে এও এখন যেন নিজের ধৈর্যের সীমা হারিয়ে ফেলল। আম্মু, তুমি যদি তাকে পুত্রবধূ হিসেবে না মানো, তাহলে আমি বিয়ে করেই তাকে নিয়ে চলে যাব। এবার শাহাবুদ্দিন ঈশান কিছু একটা ভেবে মুখ খুললেন। এসব কি বলছিস তুই শাহজাহান? বাড়ির বউ বিয়ে হলে বাড়িতেই থাকবে। তোর যেহেতু ওই মেয়েকে পছন্দ হয়েছে, বিয়ের ব্যবস্থা হবে। ভাইয়ের কথা শুনে সুনীল ঈশান অবিশ্বাস্যভাবে বলতে লাগলো, কথাটা ভেবে বলছেন তো ভাই? প্রত্যুত্তরে তিনি কিছুই বললেন না। ডাইনিং রুমে কিছুটা পিনপতন নীরবতা। রূপালী ঈশান কিছুই বললেন না। তিনি সঠিক সময়ের অপেক্ষা করছেন। এখন কিভাবে কি করতে হয় সব তার জানা আছে। এই বাড়ির বড়কর্তা যা বলে তার কথাতেই সব হয়, তাই তার কথার উপর আর কেউ কথা বলল না। শাহজাহান
আর এক মুহূর্ত এখানে বিলম্ব না করে বড় বড় কদম ফেলে সিঁড়ি দিয়ে রুমের দিকে যায়। রুমের দরজা খোলা রেখে কিছু একটা করছিল। এতমা অবস্থায় আচমকা তিশা দৌড়ে এসে বেখালিভাবে শাহজাহানের রুমে ঢুকে যায়। চলচল চোখে পিছন থেকে তাকিয়ে জড়িয়ে ধরে শাহজাহানকে। নিজের শরীরে কারো হাতের স্পর্শ পেয়ে ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। মস্তিষ্কের কণায় কণায় রাগ ছড়িয়ে পড়ল। তার আর বোঝার বাকি নেই যে কে অনেকবার এমন অপরাধ করেছে এই মেয়ে। ক্রোধে ফুঁসতে চোখা নাক, বলিষ্ঠ রূপশালী হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নেয়। সঙ্গে সঙ্গে শক্তপোক্ত হাতে চর বসিয়ে দেয় তিশার বাম গালে। এক তো রেগে আছে, এখন যেন এই থার্ড ক্লাস মেয়ে তার রাগ আরো থরথর করে বাড়িয়ে দিয়েছে। চর খেয়ে তিশার মাথা বো বো করে ঘুরতে লাগলো। যেন সে চর খায়নি, বরং তার মাথার উপর গুরুবার কোনো কিছু ভেঙে পড়েছে। একটু স্বাভাবিক হতেই ন্যাকা কান্না শুরু করে দেয় তিশা। সাজু ভাইয়া, তুমি আমাকে চর দিলে, তুমি এমনটা করতে পারো না। সাজু ভাইয়া, তুমি ওই গ্রামের খ্যাত মেয়েটার জন্য এমন করছো? কি নেই আমার মাঝে যা ওই মেয়ের মাঝে দেখেছো তুমি? একে তো রাগে শরীর কাঁপছে। তার এমন কথায় শাহজাহানের মন চাচ্ছে এই মুহূর্তে আরেকটা চর বসিয়ে দিতে। সবটুকু তেজ কণ্ঠে ঢেলে বলল, এই তোকে বলছি না আমায় নাম ধরে ডাকবি না? আগের বারের চরের কথা ভুলে গেছিস? তোকে বলছি না আমাকে এভাবে আর কখনো জড়িয়ে ধরবি না? নির্লজ্জ মেয়ে, গেট আউট, এক্ষুনি বের হয়ে যা। তৎক্ষণাৎ তিশা নিজের গালে হাত দিয়ে ন্যাকা কান্না করতে করতে রুম থেকে বের হতে থাকে। শাহজাহান কদম ফেলে রুম থেকে বের হয়ে আসে। আজকে কিছু একটা বলবেই তার চাচাকে। নিচে এসে চাচাকে ডাকা শুরু করলো। শাহজাহানের ডাক শুনে সুনীল ঈশান রুম থেকে ডাইনিং রুমে আসে। সাথে রূপালী ঈশান ও তিশার মা নাসরিন ঈশান ও আসে। কিছুটা উত্তেজিত ও বিপদ কণ্ঠে বলে উঠল, কি হয়েছে শাহজাহান, এভাবে ডাকছো কেন? কিছু কি হয়েছে? নিজেকে শান্ত রেখেই সতর্কিত কণ্ঠে বলতে লাগলো, চাচু, তোমার মেয়েকে বলবে আমি যতদিন বাড়ি থাকি আমার আশেপাশেও যেন না আসে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এটা বলেই ঘটঘট পায়ে ঘর ছাড়ল শাহজাহান। সুনীল ঈশান বেশ ভড়কে গেলেন। তার আর বুঝতে বাকি নেই যে তার মেয়ে আবার কিছু করেছে। এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে অনেকবার, তারপরও মেয়েকে থামাতে পারলেননি উনি। চিন্তিতভাবে মেয়ের রুমের কক্ষে হাঁটা ধরলেন তিনি। দরজা খোলা ছিল। দরজার কাছে এসে রুমের এমন বেহাল অবস্থা দেখে ভিতরে এগিয়ে গেলেন। রুমের কিছু জিনিসপত্র ভেঙে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্টাডি টেবিলের চেয়ারে বসে কিছু একটা করছে তিশা। পিছন থেকে তিনি মেয়ের মাথায় হাত দিলেন। সাথে সাথে তিশা হাতে থাকা জিনিসটা লুকিয়ে ফেলে বাবা দেখার আগেই। আব্বু, তুমি কিছু বলবে? বলো তাড়াতাড়ি। সুনীল ইয়াসা কিছুক্ষণ চুপ থেকে রাগ ও দরদমাখা কণ্ঠে বলেন, আগের কথা ভুলে গেছিস? এমন কিছু করবি না যাতে আমাকে কেউ বড় গলায় কথা বলতে পারে। শাহজাহানের থেকে দূরে থাকবি। ও তোকে বিয়ে করবে না, করলে আরো আগেই করে ফেলতো। আর যেই মেয়েটাকে বিয়ে করবে বলেছে তার সাথে
আজে বাজে কিছু করার চেষ্টা করবে না, এসব মাথা থেকে ঝেড়ে ফেলো। এসব বলে মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করেন সুনীল ঈশান। আব্বু, তুমি এটা বললে? তুমি তো আমাকে একদিন বলেছিলে আমাদের বিয়ে দিবে, তখন বলেছিলে তখনকার কথা এখন ভুলে যাও। এটা বলেই তিনি চলে যান। তিশা মনে মনে বিড়বিড় করে আওড়ালো, বিয়ে হবে আব্বু, কিন্তু ওই থার্ড ক্লাস মেয়েটার জীবন আমি ধ্বংসে পরিণত করব। এই চরের অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়ব। অনেক সময় চলে গিয়েছে, সবাই রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। কনের বাড়ি থেকে এসে সবাই চলে গেছে নিজেদের বাড়িতে, শুধু রয়ে গেছে নিকট আত্মীয়রা। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই, তখন বাড়িতে ফিরে আসে শাহজাহান। জরুরি ডাক পড়েছিল কাজের একটা জায়গায়, সেখান থেকে রাতের খাবার খেয়ে এসেছে। সে সিঁড়ি বেয়ে রুমে চলে যায়, গায়ের পোশাক চেঞ্জ করে ট্রাউজার পরে নেয়। বিছানায় শুতেই চোখে মুখে শুধু পিয়া নামক মেয়েটার চেহারাটা ভেসে আসছে। এই জীবনে কখনো তার এমন লাগেনি। ভেবেছিল বিয়ে নামক শব্দটার সাথে নিজেকে জড়াবে না, সেনা নামক দায়িত্বের সাথে জড়িয়ে এসব প্রায় ভুলে গিয়েছিল। কিন্তু পিয়াকে দেখার পর থেকে তার সেই ইচ্ছে যেন মুহূর্তে বদলে গেছে। সব নিয়ম ভেঙে তার জীবনও যেন প্রেমের ফুল ফুটতে শুরু করেছে। উঠতে বসতে শুধু মেয়েটার মায়াবী মুখোশই ভেসে উঠে তার হৃদয়ের গহীনে। খুব ক্লান্ত লাগছে নিজেকে, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। অন্যদিকে শেহজাদের রুমের চারিদিকে তাজা ফুলের গন্ধে মোমো করছে। বিছানার মাঝখানে ঘোমটা দিয়ে বসে শেহজাদের বিয়ের করা স্ত্রী তানহা অপেক্ষা নিমগ্ন হয়ে আছে নিজের স্বামীর। এই বাড়িতে আসার পরই তাকে এই রুমে আনা হয়েছে, কিন্তু সে চিৎকার চেঁচামেচির আওয়াজ কিছুটা হলেও শুনতে পেয়েছে, বিশেষ করে রূপালী ঈশানের গর্জে ওঠা কণ্ঠ, কিন্তু স্পষ্টভাবে বুঝেনি। বাড়িটা তার ভীষণ ভালো লেগেছে। যখন নিচে ডাইনিং রুমে সোফায় বসেছিল, মনে হয়েছিল যেন এটা রাজপ্রাসাদের উপরে। কিছুক্ষণ পর দরজা খুলে রুমে প্রবেশ করে শেহজাদ। ধীর পায়ে হেঁটে এসে বিছানার পাশে বসে আচমকা তানহার মাথার ঘোমটা নামিয়ে দিল। এতে তানহার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে যায়। শেহজাদ মুখ খুলেই বলে উঠল, অনেক সুন্দর লাগছে তোমায়, চলো দুজন নামাজ পড়ে নি। তানহা শেহজাদের কথাতে সম্মতি দিয়ে উঠে বসে। আচমকা শেহজাদ তানহাকে কোলে তুলে নেয়, তারপর অজু করে এসে নামাজ আদায় করে নেয়। হঠাৎ শেহজাদ তানহাকে একটা প্রশ্ন করে বসে, তোমাকে একটা কথা বলার ছিল তানহা, তোমাদের বাড়িতে কোনো কাজের মেয়ে আছে? শেহজাদের কথায় তানহা যেন হতবাক হয়ে তাকিয়ে যায়। তার মাথায় অন্য প্রশ্ন ঘুরছে, তার স্বামী আবার পিয়ার প্রেমে পড়ে গেল না তো? সৌন্দর্যের দিক দিয়ে পিয়া তার থেকেও এগিয়ে। পিয়াকে ভীষণ রকমের হিংসা করে পিয়ার সৌন্দর্যের কারণে। আবার বাবাও ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো আদর করেন। বাবা বাহিরে চলে গেলেই সব কাজ করিয়ে নেয়। তানহা সন্দেহজনক প্রশ্ন ছুড়ে মারল, কেন? সেটা জেনে আপনি কি করবেন? না মানে এমনি বললাম, পরে জানতে পারবে কেন বলছি। তানহার মনে প্রশ্ন রয়েই গেল, আর ভাবতে পারছে না সে। মনে মনে আওড়ালো, অপয়া মেয়ে একটা, এত সৌন্দর্যের ভীরু, একবার বিয়ে হওয়ার সময় বিয়ে ভেঙে যায়। কিন্তু তার বাবা ওই মেয়েটাকে যেন তার থেকেও বেশি ভালোবাসে।
সকাল ৯টা বেজে এসেছে। ঘুম থেকে উঠে বসে শাহজাহান। শরীরের ওপর থেকে আলোয়ান ছড়িয়ে বিছানার থেকে নেমে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়। কেন জানি নিজেকে দেখতে ইচ্ছে করছে তার। আজকে তার মন বেশ ফুরফুরে লাগছে। কতক্ষণে পিয়াকে নিজের লাল টুকটুকে বউ করে সাজিয়ে ঘরে আনবে। এত বছর ধরে নৈতিকতার কঠোর নিজেকে বেঁধে রেখেছে তা যেন পিয়াকে দেখার পর থেকে অর্থহীন হয়ে পড়েছে। নিজেকে কেমন ভণ্ড সেনা মনে হচ্ছে তার। মেয়েটার সামনে যাওয়াতে তার সে কি আর কাঁপুনি উঠেছিল যেন তখনই মেয়েটা অজ্ঞান হয়ে পড়বে। এটা মনে করেই হালকা শব্দ করে হেসে উঠল শাহজাহান।